This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। এখন বিকেলের বিতর্কের সময়। যে কোনো বিতর্ক যদি প্রত্যেক দিন চলতে থাকে, ধারাবাহিকভাবে চলতে থাকে, একটা সময় এসে মনে হয় ওফ কি বোরিং। কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন, যদি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এপিক কার্ডের মতো বিষয় নিয়ে বিতর্ক হয়, যতই বোরিং লাগুক না কেন সেটা কিন্তু আশীর্বাদ হয়ে যেতে পারে। কেমন আশীর্বাদ? ধরুন এই হইচই যদি না হতো, আপনার বাক্স প্যাট্রার ভেতরে বা আলমারিতে যে এপিক কার্ডটা পড়ে থাকে, আপনি মিলিয়ে দেখতেন কি যে ভোটের সময় গিয়ে বুথে আপনাকে হেনস্থা হতে হবে কি না হতে হবে? এমন তো হতেই পারে যে সেখানে কোনো একটা গন্ডগোল হয়ে বসে আছে, এবং সেটা এই সুযোগে এই দলগুলো যখন নিজেদের মধ্যে মারপিট করছে, ঝগড়া করছে, আপনি মিলিয়ে দেখলেন যে সেখানে একটা গড়বড় রয়েছে, গোঁজামিল রয়েছে, আপনি অ্যাপ্রোচ করলেন, বিধানসভা ভোটের 1 বছর আগে কারেকশন করে নেওয়ার সুযোগ পেলেন। এইটুকুই আশীর্বাদের পার্ট, বাকিটা সত্যিই কচকচি। তাই আজকে আমরা আবার এই বিষয়টা তুলে আনছি, তার কারণ শাসক দল এই ভুতুড়ে ভোটারের কোট আনকোট ধুয়োটা তুলে দিয়ে বিরোধীদের সুযোগ করে দিয়েছে, একটা দারুণ অপরচুনিটি বা সুযোগ করে দিয়েছে। সবাই এই ফাঁকে নিজের এপিক মিলিয়ে নিন। আপনার এপিক, আপনার ইউনিক, সত্যি ইউনিক আছে তো? আজকে এটাই আমাদের বিকেলের বিতর্কের বিষয়। আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন, বাঁ দিক থেকে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা এবং মুখপাত্র। মাঝে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক বিশ্লেষক, শাসক পক্ষের হয়ে বলবেন, এবং প্রীতম দত্ত রয়েছেন বিজেপির নেতা এবং মুখপাত্র। দেখুন, এই যে কদিন ধরেই এপিক কতটা ইউনিক রইল না রইল এই নিয়ে যে তরজা চলছে, তাতে আজকে আবার নতুন করে একটা নতুন এলিমেন্ট দিয়েছে তৃণমূল কংগ্রেস। সাগরিকা ঘোষ, রাজ্যসভা সাংসদ, তিনি বলেছেন যে আমরা একটা ডকুমেন্ট প্লেস করছি। কি ডকুমেন্ট তৃণমূল প্লেস করেছে? তারা বলছে যে নির্বাচন কমিশনের যে গাইডবুক, তাতেই লেখা আছে যে কখনোই যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটা আছে, শুরুতে যে লেটার আছে এবং তারপর আলফা নিউমেরিক নাম্বার আছে, সেই নাম্বার দুটো বিধানসভা কেন্দ্রের 2 ভোটারের আলাদা হতে হবে, মানে এক হতে পারে না। দুটো রাজ্য তো দূরের কথা, একই রাজ্যের মধ্যে পাশাপাশি দুটো বিধানসভা, ওই শুরুর নাম্বারগুলো আলাদা হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা এবং হরিয়ানার ভোটারের ওই নাম্বারটি এক। এখানেই তো গেঁড়াকল। আজকে নির্বাচন কমিশনকে আরো চাপে ফেলতে এইটা তারা প্লেস করেছেন। একবার শুনুন সাগরিকা কি বলছেন, তারপর আসবো বিতর্কে। আজকে আমরা আরেকটা ডকুমেন্ট দেখিয়েছি, যেটা হচ্ছে ইসির নিজস্ব হ্যান্ডবুক। এই ইসির নিজস্ব হ্যান্ডবুক, নির্বাচন কমিশনের নিজস্ব হ্যান্ডবুকে লেখা আছে যে ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নাম্বার নিষেধ। আর যারা এই ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নিয়ে ভোট দিতে যাবেন, তাদের ভোট দিতে দেওয়া হবে না, কারণ তাদের নাম্বারটা ডুপ্লিকেট, কারণ তাদের নাম্বারটা ফটোর সাথে যুক্ত আছে। তার মানে আপনার এপিক কার্ডে যদি আরেকজন ডুপ্লিকেট করা আছে, আপনি ভোট দিতে পারবেন না। এটা হচ্ছে একটা মস্ত বড় ফৌজদারি অপরাধ, এটা একটি প্রতারণা, এটা হচ্ছে একটা মস্ত বড় কেলেঙ্কারি, যেটাকে নির্বাচন কমিশনকে স্বীকার করতে হবে আর এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তদন্ত করতে হবে। তৃণমূল কংগ্রেস বলছে ইলেকশন কমিশন এটা অ্যাডমিট করছে যে এটা হওয়া বাঞ্ছনীয় নয়, কিন্তু এটাকে কোনো ভুল বলে স্বীকার করতে চাইছে না। প্রথমেই শতরূপকে দিয়ে শুরু করবো আজকের বিতর্ক। শতরূপ, ওই হরিয়ানার ওই ভদ্রলোক বা ওই ভোটার আর আমাদের এখানে ধরে নিচ্ছি রানীনগরের ওই ভোটার, দুজনের ছবি যদি আলাদা হয়, দুজনের নাম যদি আলাদা হয়, দুজনের রাজ্য আলাদা, বুথ আলাদা, তাহলে কেন তৃণমূল এই আশঙ্কাটা করছে এটা বুঝতে পারছি না। না, যেরকম আমি দেখুন, সাগরিকা ঘোষ ওনার দল আমাদের বিরোধী হতে পারে, মানে এখানকার প্রিজাইডিং অফিসার কি হাতে করে ধরে বলবেন না না এই নাম্বারে হরিয়ানার একটা নাম্বার দিচ্ছি? প্রশ্ন সেইটা নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে তার মানে কি ইলেকশন কমিশনের যে নিয়ম আছে এপিক কার্ড ইস্যু করার ক্ষেত্রে, সেই নিয়মটার ভায়োলেশন হচ্ছে। অর্থাৎ চাইলে একই নাম্বারে একাধিক ভারতীয় নাগরিক ঘুরে বেড়াতে পারে, তার মধ্যে কোনটা ফেক কোনটা সত্যি আপনি জানেন না। এবং দেখুন, সত্যি কথা বলতে, টু বি ফেয়ার, এতে যে খালি রাজ্যের তৃণমূলেরই ক্ষতি হচ্ছে এমন নয়। হতেই পারে এই রাজ্যের ভোটারটা হয়তো আসল, কিন্তু হরিয়ানাতে কেউ
হয়তো তৃণমূলকে অন্য কোনো রাজনৈতিক দলের মতো ওইখানে একজন জালভাবে নাম তুলে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে আসছে। সুতরাং দেখুন, প্রশ্নটা কি কে কখন ক্ষমতায় থাকবে কে কখন থাকবে না সেটা কথা নয়, কিন্তু ইলেকশন ব্যবস্থার এই স্যাংটিটি যদি রক্ষিত না হয় তাহলে কিন্তু সমস্ত রাজনৈতিক দলেরই ওতে অসুবিধা হবে, এবং সবচেয়ে বড় কথা ভারতের গণতন্ত্রটা ফেয়ার থাকবে না। তখন ওই যে ক্ষমতায় আছে সে আস্ফালন করে বেরিয়ে যেতে পারে, কিন্তু তাকেও একদিন বিরোধী হতে হবে। সুতরাং এই টেকনিক্যাল জায়গাটা কিন্তু সত্যি ইলেকশন কমিশনের ধরা দরকার। তবে তার পাশাপাশি আমি আরেকটা কথা এখানে বলছি রাজাদা, এই যে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, এই যে অসংখ্য ফলস ভোটারের কথা এনারা বলছেন দেখাচ্ছেন, ভোট আমাদের শুনতে আমরা জানি যে ইলেকশন কমিশনটা কেন্দ্রীয় সংস্থা ইত্যাদি, কিন্তু যারা মানে সাগরিকা ঘোষের মতো যারা উড়ে উড়ে রাজনীতি করতে চলে যাননি রাজ্যসভায়, যারা কিনা বুথের কাজ করেছেন, আমার বিশ্বাস এখানে সৌরভপ্রিয় বাবু বা প্রীতম তাদেরও যদি অভিজ্ঞতা থেকে থাকে তারাও জানেন বেসিক্যালি ভোটার লিস্টে নাম তোলার প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরি হয় রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদের মাধ্যমে, এবং যে কোনো জেলার ডিএম হচ্ছে সেই জেলার ডিআরও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এবং একেবারে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে তাদের মাধ্যমেই নাম তোলা হয়। অতএব আমি এটা এক কথায় বড় আমলা, মেজো আমলা, সেজো আমলা, এবং তারা প্রত্যেকে ছোট বড় থেকে বড় কথা তারা কেউ কেন্দ্র সরকারের কর্মচারী না, তারা প্রত্যেকে রাজ্য সরকারের কর্মচারী। দে ওয়ার্ক অ্যাট দ্য বেস্ট অফ দ্য সেন্ট্রাল ইলেকশন কমিশন। কেন্দ্রের ইলেকশন কমিশনের মানে নির্দেশিত পথে তাদের আন্ডারে তারা কাজ করে, কিন্তু তারা একেবারে রাজ্য সরকারের স্টাফ। অতএব যদি দিনের পর দিন এরকমভাবে এখানে মিথ্যে নাম তোলা হয়ে থাকে তাহলে সাগরিকা ঘোষ তার দল পরিচালিত রাজ্যের সরকার তাদের কর্মচারী তাদের হাত দিয়ে এটা হয়েছে, অন্য কারোর হাত দিয়ে হয়। সৌরভপ্রিয় দত্ত, সৌরভবাবু টেকনিক্যাল জায়গায় উনি যে প্রশ্নটা তুলেছেন আমার মনে হয় এটা সত্যি ভ্যালিড প্রশ্ন। আমরা টেকনিক্যালিটিস নিয়ে খুব বেশি কচকচি করব না। আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা কি বিরোধীদের ভুতুরে ভোটার ইস্যুটা তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, এইবার বিরোধীরা রেড়ে করে নেমে গেছেন, এবং আমাদের কাছেও কিন্তু অসংখ্য কেস স্টাডি আসছে, একটা দুটো আমরা যে সময় পাবো দেখাবো, এর মধ্যে সংক্ষিপ্ত ডিবেট তো সেখানে দেখা যাচ্ছে আপনাদের ঘরে কিন্তু প্রচুর ভূতের আশঙ্কা। কাল লাভলি, আজ শেফালি পরপর কিন্তু বেরোচ্ছে, এটা সামাল দেবেন কি করে? দেখুন, শতরূপ আমার রাজনৈতিক বিরোধী হলেও ওর কিছু কথার তো যুক্তি অবশ্যই আছে। আমার কাছে কথা হচ্ছে যে এই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় উত্থাপন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এটা বলে দেননি যে যারা আমার ভোটার তাদেরকে ভুতুরে বানাও, যে তৃণমূলকে ভোট দেবে তাকে ভুতুরে বানাও, আর যে বিজেপিকে ভোট দেবে তাকে ভুতুরে বানাবে না, এরকম কোনো বিষয় বলে দেয়নি। তিনি পরিষ্কার বলছেন যে গুজরাট বা হরিয়ানা বা দিল্লি এইসব জায়গাতে, আজকে দিল্লিতে যেভাবে নির্বাচন হয়েছে, যা হয়েছে, এটা আমরা পরিষ্কার অনেক জায়গাতে এখন কাটাছেড়া বিশ্লেষণ চলছে যে যেভাবে নির্বাচন হয়েছে প্রচুর লক্ষ লক্ষ ভুয়ো ভোটারকে দিয়ে দিল্লির নির্বাচনকে অর্গানাইজ করা হয়েছে। মানে সেটা আমি বলছি, আপনারা কি এটা বুকে হাত রেখে বিশ্বাস করেন যে এরকম ক্লিন ম্যান্ডেট শুধু ভুয়ো ভোটারে আনা যায়? না, অনেকটা প্রভাব ফেলেছে। আমি একটা কথা বলি, নির্বাচন কমিশন যেটা তৈরি হয়েছে সেটা অবৈধ উপায়ে তৈরি হয়েছে, সেটা আজকে আলোচনার বিষয়বস্তু না, এবং নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের কথায় চলছে, এটাও অবাস্তব না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন সেটা তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম বা বিজেপি এই জায়গায় যাচ্ছি না। মোট কথা হচ্ছে যে আমার বাংলার ভোটার আমার বাংলায় ভোট দেবে। আজকে এখানে সাগরিকা ঘোষ বা ডেরেক ওব্রায়েন যারা আছে না, তারা প্রত্যেকে প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশনকে পরিষ্কার বলেছেন একই এপিক নাম্বারে 4-5টা ভোটার কার্ড। এবার আপনি আমার ঘরে যে কথাটা বলছেন, যার আপনি দেখালেন, সে অলরেডি কিন্তু আবেদন করে দিয়েছিল যে আমার নামটা আরেক জায়গা থেকে কেটে দেওয়া হোক। এখন সেটা কাটা হচ্ছে কি কাটা হচ্ছে না সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তাদের দায়িত্ব আছে যাতে এইভাবে করে কোনো এক জায়গার ভোটার এক জায়গায় ভোট দিতে পারবে না, এই ধরনের যে গণতান্ত্রিক মানুষের অধিকার, সেই অধিকারটা যেন কেড়ে না নেওয়া হয়। সেটা শুধু তৃণমূলের ক্ষেত্রে না, সেটা সব দলের ক্ষেত্রেই, এবং এই আওয়াজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন। সেটা এ নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছি যে আপনারা এই বিষয়টা সঠিকভাবে এই গণতন্ত্রের মাধ্যমে চালান। প্রীতম, নির্বাচন কমিশন কিন্তু তাদের হ্যান্ডবুকে বা গাইডবুকে যেটা আছে সেটা অস্বীকার করতে পারছে না, তাহলে আপনারা এটা কিভাবে কাউন্টার করবেন? সত্যি তো, কি করে প্রথম তিনটে যে মানে প্রথমে থাকে ABCD বা ধরুন BCD, তারপরে নিউমেরিক ফিগার্স থাকে, সেটা আপনারা যা গাইড বুকে ইলেকশন কমিশন লিখেছে সেটাকে ভায়োলেট করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমি ইলেকশন কমিশনের মুখপাত্র নই, তবু ইলেকশন কমিশন একটা অফিসিয়ালি একটা তথ্য দিয়েছিল, এই কয়েকদিন আগে প্রকাশ করেছিল। কেন কি হয়েছে সেই তথ্যটা আপনারা জুম করে বা আপনাদের কাছে থাকলে দর্শকদের দেখিয়ে দেবেন, তারা পরিষ্কার বলে দিয়েছিল কি হয়েছে না হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে হঠাৎ করে এই 2024-এর আগে 12 লাখ ভুয়ো ভোটারের তালিকা তো আমরা মিস্টার আজিজ আফতাবের কাছে তুলে দিয়েছিলাম। উনি কি বলেছিলেন, বুথে গিয়ে এটার জানাতে হবে, ওখানে ওদের কাছে দিলে হবে না, কিন্তু আমরা ডিলিট করে ছাড়বো। আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে, তো ये डर हम लोग को अच्छा लगा। এরকম মানে উনি ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে এই যে আজকে ধরুন না মানে আপনার এই কুম্ভ গেল, সেই মহাকুম্ভে পশ্চিমবঙ্গতে মনে হয় 3 কোটি লোক গেছে। এই যে হিন্দু বাঙালির জাগ্রত,
আজকে তারা দেখতে পাচ্ছে যে পুরো তাদের যে বর্ডার এরিয়াটা, এখানে পুরো ভাই নিয়ে কথা আচ্ছা এটা ঠিক আছে, তুমি চুপ করো। মহাকুম্ভ মৃত্যু আবার সিন্ডিকেটগিরি, এই সিন্ডিকেটগিরি, এই সিন্ডিকেটগিরি সব জায়গায় সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট, সেটা সিন্ডিকেট তুমি ঠিক করবে না তো, আরে তুমি ঠিক করবে না। যাই হোক এটা বলবে মহাকুম্ভ নিয়ে মুশকিলটা কথা হচ্ছে হচ্ছে না, যেটা কথা হচ্ছে মৃত্যু কুম্ভ যে এইখানে ভুয়ো ভোটারের কথা, ভুয়ো ভোটার প্রত্যেকটা নিয়ে। বর্ডার অঞ্চল যেখানে আমরা বলে আসছি যে সন্দেশখালী থেকে শুরু করে আপনার পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে পুরো বর্ডার অঞ্চল, সেখানে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। এর আগে মমতা ব্যানার্জি সিপিএম এর সময় গিয়ে আপনার লোকসভায় গিয়ে কাগজ টাগজ ছিটিয়ে এসছে, তারপরে মানছিল না। আমরা 12 লাখ ডেটা আজিজ আফতাবকে দিয়ে এসেছিলাম, উনি এখন রিটায়ার করে বাড়ি চলে গেছেন, সেটা উনি করেননি। কিন্তু আজকে ওনার ঘুম ভেঙেছে, এবং ঘুম ভেঙে একটার পর একটা কি দেখা যাচ্ছে, জঙ্গি এসে সে ভোটার হয়ে, এই যে একটু আগে শতরূপ বলছিল, এখন ঠিক বলছিল ওর কথা একটা জায়গায়, যে ওখানে আপনার ইলেকশন কমিশন শুনতে একটা খুব বড় বড় ব্যাপার, কিন্তু তার সাথে যে পুরো তাদের এমপ্লয়, দে আর অল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে সেখানকার আপনার পুরো দেখাশোনা করেন, তো তার নিচে ইয়ারও, তার নিচে আরও, তার সবটাই হচ্ছে আপনার বুথ লেভেল অফিসার, সবটাই স্টেট গভর্নমেন্ট অফিসার। তো তারপরেও এরা বলছে এই কথাটা, ধরুন না যে আজকে আমরা চিন্তা করে এসেছি যে বারবার অনুপ্রবেশকারীরা ঢুকছে, এবং সকল মুসলমানরা বিশেষ করে মমতা ব্যানার্জি ভোটার হয়ে যাচ্ছে, এবং খারিজি মাদ্রাসাকে মমতা ব্যানার্জি যেভাবে করে একটার পর টাকা দিয়ে যাচ্ছেন, ট্যাবের পর ট্যাব দিয়ে যাচ্ছেন, টাকা দিয়ে বহু ভোটার তৈরি করার একমাত্র নিদর্শন মমতা ব্যানার্জি রেখেছে। আসছি শতরূপের কাছে আসছি, কিন্তু তার আগে দেখুন একটাই কেস স্টাডি আপনাদের আজকে আমরা দেখাবো, মানে একটা অভিযোগ বিশেষ একটা কেন্দ্রকে নিয়ে। এটা হচ্ছে উত্তর মালদা। সেখানকার বিজেপি নেতৃত্ব বলছেন যে 40 থেকে 42 হাজার সেখানে এমন ভোটার রয়েছেন যে ভোটারদের সত্যি মানে তারা বাংলাদেশি, এবং এগুলো হচ্ছে একেবারে ভোটের ভূত। সেটা শুনুন। তারপর হরিশ্চন্দ্রপুরের বিধায়ক এবং মন্ত্রী রাজ্যের তাজমুল হোসেন, যদিও এই লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, তিনি খুঁজতে বেরিয়ে কি দেখলেন একবার শুনুন, তারপর ফিরছি বিতর্কে। মমতা ব্যানার্জির এটা জানা উচিত, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে মমতা ব্যানার্জির ভোটের কারিগর কারা। অনুপ্রবেশকারী, সংখ্যালঘু, তৃণমূলের নেতারা 4টি 5টি 6টি করে আর ভোটার কার্ড তৈরি করে এক এক বিধানসভায় ভোট দিয়েছেন, এবং এটার সঙ্গে প্রশাসন সর্বত্রভাবে যুক্ত বলেই আজকে মমতা ব্যানার্জির এই জয়লাভ ভারতীয় জনতা পার্টি ধরেছেন হাতে নাতে, প্রমাণ রেখেছেন, ইলেকশন কমিশনকে জানিয়েছে বলে প্রকাশ্য সভায় মমতা ব্যানার্জি এমন একটা অভিনয় করছেন, চোরের মায়ের যা বড় গলা যেটা প্রবাদ আছে সেইটা, এবং সেই নিয়ে তৃণমূল কংগ্রেস হৈ হৈ করতে নেমেছে। কোনো চক্রান্ত করে কোনো ভোটারকে বাদ দেওয়া না হয়, কারো বাইরে থেকে কোনো আসেন এখানে ঢুকে না যায়, সেইগুলো দেখে আমরা প্রত্যেকটা বুথে আমরা কয়েকটা বুথে আমরা খোঁজকাজ করলাম। পেলেন ভুতুরে ভোটার পেলেন? আমাদের এলাকায় আমরা এখন পর্যন্ত পাইনি। তৃণমূলের মধ্যে বাংলাদেশি, বিদেশি ভোটার সব ঢুকে আছে। আরে ওদেরকে তালিকা থাকবে না, তালিকা আমাদের কাছে আছে, নিজের দলকে পারবে না। ওই ভুতুরে ভোটারদেরকে নিয়েই একটা অংশের তারা কিন্তু ভোটে নির্বাচনে বৈতরণী পার হচ্ছে। বিজেপি এবং লেফট অর্থাৎ সিপিআইএম এক সুরে বলছে যে উত্তর মালদায় একেবারে ভোটের ভূতে ভর্তি, মানে একটা স্পেসিফিক কেন্দ্রের কথা বলছি। দেখুন, গোটা পশ্চিমবাংলাতেই ভর্তি, এবং আমি আপনাকে বলি খালি কলকাতা শহরে 2022 সালে কলকাতা কর্পোরেশনের আন্ডারে 33,000 নাম যেগুলো ডিলিট হওয়ার দরকার, জাল নাম আমরা ইলেকশন কমিশনে জমা দিয়েছিলাম খালি কলকাতায়। যে জাল ভোটে ববি হাকিম কলকাতার মেয়র হয়েছেন, কি অতীন ঘোষরা মেয়র পরিষদ হয়েছেন। মুশকিলটা হচ্ছে, দেখুন মালদার ক্ষেত্রে সংখ্যাটা 40,000 না হতে পারে, কিন্তু মুশকিলটা হচ্ছে কদিন আগে আমরা দেখলাম মালদাতে বাংলাদেশ থেকে আসা একজনকে ইলিগালভাবে তৃণমূল পঞ্চায়েতের প্রধান বানিয়েছিল। চোখের সামনে যদি এই উদাহরণ থাকে না, তাহলে সংখ্যাটাকে 4কে এই লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, এবং সেটা লাভলি। আমি সেই কারণেই বললাম, সেই কারণেই তখন যখন চোখের সামনে একটা কংক্রিট উদাহরণ চলে আসে, তখন 4কে 400 বা 400কে 4000 বললেও, কি 4000কে 40,000 বললেও মানুষের সেটাকে সহজে বিশ্বাস করে নেওয়ার প্রবণতা তৈরি হয়। সুতরাং তৃণমূল কংগ্রেসের এই স্বচ্ছতার অভাব কিন্তু একদিকে আমাদের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে, দ্বিতীয় কথা হচ্ছে এই রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। তার বাইরে আমি আর দুটো কথা বলবো। প্রথম কথা, আপনি যে প্রশ্নটা তখন করলেন যে খালি কিছু জাল নাম ঢুকিয়ে ভোটের ফলাফল বদলে দেওয়া যায় কিনা, আমি বলছি বদলে দেওয়া যায়। কেন যায়? বিশেষ করে কর্পোরেশনের ক্ষেত্রে আপনারা জানেন যে 200-250 ভোটে একটা ওয়ার্ডের ফলাফল নির্ধারিত হয়। আমি আপনাকে বলছি 2016 এবং 2021 আপনি যদি বিধানসভার ফলাফলটাকে একটুখানি খতিয়ে দেখেন, মোটামুটি একই রকম ফিচার আপনি দেখবেন। বহু এরকম কেন্দ্র আছে, 2016 সেটা আমরা তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, 21 বিজেপি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে বেশিরভাগ বুথে বিরোধীরা জিতছে। 16 আমরা জিতেছি, 21 বিজেপি জিতেছে, কিন্তু ওভারঅল সেই কেন্দ্রটায় তৃণমূল
জিতে গেছে। কেন? কারণটা হচ্ছে যেখানে মানে ওরা কম বুথে জিতেছে, কিন্তু যে বুথে জিতেছে সেখানে একটা অ্যাবসার্ড মার্জিন 80, 85, 90% ভোট হবে। কিন্তু এইবার আমি বলছি এই যে মানে যে ফলস এন্ট্রি কাটা যাবে, সেখানে যে বারবার এই হিন্দু ভোটার মুসলিম ভোটারের প্রশ্নটা চলে আসছে, আমি এখানে জানতে চাই, ধরুন দ্বিজেন মুখোপাধ্যায় জন্মসূত্রে হিন্দু, তো মৃত্যুসূত্রেও হিন্দু, মারা যাওয়ার পরে যে উনি সল্টলেকে এসে ভোট দিয়ে গেলেন, এই হিন্দু ভোটারের মরার পরে ভোট দেওয়াতে বিজেপির ভালো হলো না খারাপ হলো? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। গত কর্পোরেশন ভোটে কলকাতা কর্পোরেশনের 102 নম্বর ওয়ার্ডের পার্ট নাম্বার 15, সিরিয়াল নাম্বার 374 সুরেশ সর্দার, 493 বিশ্বনাথ সর্দার, 593 অতনু দাস, 661 সুনীল সরকার, 930 বিনোদ বিহারী দাস, 938 মুকুল সরকার। এই 6 জন মানুষের দুটো ব্যাপারে মিল আছে। এক, এই 6 জনই হিন্দু। 2, এই 6 জনই মৃত। এই 6টা হিন্দু মৃত মানুষের ভোট খালি একটা ওয়ার্ডের একটা পার্টে পড়েছে গত কর্পোরেশন ভোটে। কথাটা আমি এই কারণে বলছি, এই যে বিজেপি বারবার দেখাচ্ছে না যে মুসলিম ভোটার হলেই আমাদের অসুবিধা, আর হিন্দু সমস্ত জাল ভোটার হলে আমাদের কোনো অসুবিধা নেই। এই হিন্দু ভোটারের নামেও যদি ফলস ভোট তৃণমূল দিতে পারে, তাতেও কিন্তু আপনি সিপিএম কংগ্রেস ছেড়ে দিন, বিজেপির হয়েতে ক্ষতি। তা এই কারণে আমরা চাই না এই লড়াইটা পুরোপুরি ওই জায়গায় চলে আসুক। আর আমার সবশেষে একটা কথা, আপনারা দেখুন একমত হতে পারেন কিনা, এই যে মৃত ভোটারের নাম ডিলিট করা নিয়ে কথা হচ্ছে না, যেটা আমরা জানি কেউ যখন মারা যান তার সৎকার হয় এবং তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। তিনি যদি কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে কর্পোরেশন থেকে, মিউনিসিপ্যালিটি হলে সেই মিউনিসিপ্যালিটি থেকে, পঞ্চায়েত এলাকার হলে সেই পঞ্চায়েত থেকে। এই তিনটেই সরকারি জায়গা। আজকের দিনে ডিজিটাল ডেথ সার্টিফিকেট সমস্ত জায়গা থেকে ইস্যু করা হয়। তাহলে একজন যখন মারা যাচ্ছেন, যখন তার ডেথ সার্টিফিকেট একটা সরকারি সংস্থা থেকে ইস্যু করা হচ্ছে, সেই মুহূর্তে প্রপার চ্যানেলেই চলে সেটা যাওয়ার প্রপার কথা। চ্যানেলে কেন ইলেকশন কমিশনে চলে যাবে না? কেন আমাকে কি প্রীতমকে কি সৌরভ Exactly, বাবুকে এটা মান্ধাতা মানে বলেন নিয়ম। হ্যাঁ আমি আপনার এই সঙ্গে দরজায় দরজায় ঘুরে করতে হবে? সহমত। এবং এই যুগে ডিজিটাল যুগে শ্মশান থেকে চলে যাবে সেই সার্টিফিকেট একবারে ডিএম এর কাছে, যাই হোক, মানে কর্পোরেশন থেকে চলে একদম। কিন্তু এইটা কেন ইলেকশন সেন্ট্রাল ইলেকশন কমিশন এই নিয়মটা কেন করছে না? খালি আমাদের রাজ্য বলে না, গোটা দেশেই এটা হলে রাতারাতি ভোটার লিস্ট অনেকটা স্বচ্ছ হয়ে যায়। এই দাবিগুলো আমরা চাই যে সেন্ট্রাল ইলেকশন কমিশন এইগুলোকে পূরণ করুক। বেশ, সৌরভ বাবু, আমার কথা হচ্ছে এটা কি তৃণমূল একটা প্যান্ডোরাস বক্স ওপেন করে দিল? এই যে কেস স্টাডিগুলো আপনাদের এগেনস্টে আসছে, এইটাকে ধরে ঝাঁকিয়ে দেওয়ার ফলে কি তৃণমূল আরো বেশি মানে বিপন্নতায় ভুগবে? না, শতরূপের কতগুলো কথা ঠিকই বলেছে যে মৃত মানুষ নামে ভোট পড়ছে। আমার কথা হচ্ছে যখন আমরা ইলেকশন একটা স্বাভাবিক বুদ্ধি কি বলে, মানে ম্যানিপুলেশন করে শাসক বেশি নাম ঢোকাতে পারে না বিরোধী বেশি নাম ঢোকাতে পারে? এইসব ব্যাপার না। এটা তো আসবে না। মানে আমরা চাইছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে, আমি বলছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভোট হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা দলের প্রতিনিধির ভোটের সময় থাকে। আজকে শতরূপ বলছে যে এখানে মৃত ভোটাররা ভোট দিয়ে গেছে, ফিরোজ হাকিম জিতে গেছে। নিশ্চয়ই সেখানে সিপিএম এর এজেন্টটা ছিল, তারা জানতো এই মানুষটা মারা গেছে, তারা সেই মানুষটা নামে যখন ভোট দিতে আসছে তখন সেই সিপিএম এর এজেন্টরা আটকানো যে এই মারা গেছে, আপনি একে কেন ভোট দিতে দিচ্ছেন? আমার কথা হচ্ছে সেই এজেন্টদের তো কাজ করতে হবে, তারাও তো বুথ লেভেলে, শতরূপ তো বুথ লেভেলে কাজ করে, শতরূপ তো বুথ লেভেলে কাজ করে, ও তো হঠাৎ নেতা হয়নি। আমার কথা হচ্ছে যে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এজেন্টদের কাজটা বলেছি। আমি এটাই শুধু বলতে চাইছি যে ভোটার লিস্টটা সম্পূর্ণভাবে সংশোধন করে সুন্দরভাবে করা। উনি আমাকে একটু বার খাওয়ালে আমি ওনার সব সাথে একমত হয়ে যাবো, এটা হতে পারে না? আমি বলিনি, আপনার কথা শুনে কাগজটাই পড়ে গেল। আমি বলছি কি, এই আইডিয়াল পরিস্থিতিটা হতো যদি পশ্চিমবাংলায় কর্পোরেশন ভোটের সময় আমরা না দেখতাম যে কাগজ মেরে দেওয়া হচ্ছে সিসিটিভি, এই যে আপনার সার্ভেইলেন্স ক্যামেরার মধ্যে। এই তো বেলেঘাটার একটা বুথ আছে, টোটাল যা তালিকা, ওখানে রাজীব বলে সিপিএম রাজীব বাবু জিততেন, টোটাল যা তালিকা হাজার হাজার। শুনুন আপনাকে বলছি, আমি শুনুন আপনাকে বলি, সারা দিন ধরে যদি টিভি9 বাংলায় খবর না দেখাতে হতো যে বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা রক্তাক্ত মুখে বুথের বাইরে দাঁড়িয়ে আছে, এক দুপুরে সল্টলেকে 3 ঘন্টার মধ্যে 56 জন সাংবাদিককে যদি সল্টলেকের আমটিতে ভর্তি না করে দেওয়া হতো, তাহলে তো ওনার কথাগুলো মেনে নিতে অসুবিধা ছিল না। কিন্তু এই অবস্থায় করে দেওয়া হয়তো। হ্যাঁ, শতরূপ প্লিজ, এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ইস্যু তৈরি করে দিয়েছেন, দেখুন ভুল স্বীকার নির্বাচন কমিশন করুক বা না করুক, কোথাও গন্ডগোল যে আছে সেই মানে প্রথম অ্যাডমিটটা অন্তত করতে হয়েছে তাদের, এবং আজকেই তারা একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করেছেন 31শে মার্চের মধ্যে সমস্ত অভিযোগ শুনে এগুলো নিষ্পত্তি করতে হবে। মানে কমিশন কি চাপে পড়লো? মমতার চাপে, মমতা ব্যানার্জি নিজে চাপে পড়েছেন। তার কারণ হচ্ছে কয়েকদিন আগে 2024-এর ইলেকশন গেছে, সেখানে তার কেন্দ্র ভবানীপুর, সেখানে অসংখ্য ওয়ার্ড এবং টোটাল সাউথ কলকাতা, টোটাল কলকাতা কর্পোরেশন অসংখ্য ওয়ার্ড উনি হেরে গেছেন। আসলে কি বলুন তো, যেহেতু আজকে এই যখন জেনারেল ইলেকশন হয়, সো ইলেকশন অনেক টাইট হয় এবং সেখানে অনেক রকম বিধিনিষেধ রেখে ইলেকশনটা হয়। তারপরে আমরা স্টেট ইলেকশনগুলো দেখি, এর আগে যেটা কথা হচ্ছিল সেই ইলেকশনগুলো দেখেছি,
গেট পরিয়ে দেওয়া হয়, ঢুকতে দেওয়া হয় না, এজেন্টদের পিটিয়ে বার করে দেওয়া হয়, পুলিশটাকে নিজেরা ভোট করায়, এগুলো আমরা দেখেছি। তো সেই জন্য আজকে এই যে মমতা ব্যানার্জি ভয় পাওয়ার কারণটা কি? এই আমরা বলছি যে অনুপ্রবেশকারী তো আলটিমেটলি বাংলাদেশ থেকে মুসলমানরাই ঢুকেছে। যারা হিন্দুরা এসছে তারা তো আমাদের আইন করে আমরা তাদেরকে সিএতে নাগরিকত্ব দিয়ে দিয়েছি একটা ডেট অনুযায়ী। তো সুতরাং আমরা অনুপ্রবেশকারীতে মুসলমানদের বলছি, এবং মুসলমানরাই আমরা দেখেছি তাদের ভোট ব্যাংকের জন্য মমতা ব্যানার্জি ঈদগাহে গিয়ে তাদের থেকে ভোট চান, এবং তাদেরকে একদম পার্টিকুলারলি বলেন এটা তোমাদের জায়গা আর ওটা হিন্দুদের জায়গা। তো হিন্দুরা ওখানে যাবে না, মুসলমানরা ওখানে, মুসলমানদের ভোট চায়। এবং সেই জন্য আমরা বলছি যে এই ভুয়ো ভোটার মমতা ব্যানার্জি ঢুকেছেন, মমতা ব্যানার্জি যারা স্বীকার করতে বাধ্য হয়েছেন, তার কারণ হচ্ছে আজকে হিন্দু জাগরণ হয়েছে বাংলায়। ফিরছে এই বিতর্কে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, এবং অধীর রঞ্জন চৌধুরী, তারা কি বলেছেন একবার শুনুন, তারপর ফিরবো আবার ডিবেটে। বাংলাদেশি মুসলমানদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় একের পর এক আছে, কতগুলো লাগবে? বাংলাদেশি মুসলিমরা কার পক্ষে ভোট দেবে পশ্চিমবঙ্গে এসে? জামাতের বন্ধুর পক্ষে ভোট দেবে। জামাতের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়, জামাতের বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সাহেব, তাদের পক্ষে ভোট দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির রাজ্যে নাম আছে এরকম প্রমাণই নেই তাদের কাছে। উল্টে আমার লোকসভায় একটি ইনস্ট্যান্স এসছে আপাতত, যেখানে দেখা যাচ্ছে একজন হিন্দুর নাম, সেই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। হিন্দুরা মূলত বিজেপির ভোটার। তৃণমূল দেখাচ্ছে যে এই রাজ্যের ভোটার অন্য রাজ্যের ভোটার এপিক কার্ডে, কিন্তু এই নিজের রাজ্যে, তার নিজের রাজ্যে এরকম কত ঘটনা আছে সেটা কি তদন্ত করার চেষ্টা করছে? তাই জন্যেই গোটা ব্যাপারটার মধ্যে জল মেশানো আছে। তাই বাংলাদেশের নাগরিক তার দলের নেত্রী হয়, নেতা হয়, পাসপোর্ট হয়, কারণ একটাই, তৃণমূল দলের মদত। এই যে সুকান্ত বাবু বলছিলেন না অধীর বাবুর আগে, যে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে এরকম একটা হয়েছে, এই ভদ্রলোকের নাম হচ্ছে সৌগত সাহা, কুশমন্ডির ভোটারিনী সৌগত সাহা। তার একটা বিচিত্র ব্যাপার হয়েছে, এপিক নাম্বার আছে, তার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নাম নেই। মানে আপনারা যে অভিযোগ করছিলেন প্রীতম, তার একটা ইনস্ট্যান্স উনি দেখালেন আর কি, মানে সুকান্ত বাবু আপনার রাজ্য বিজেপি সভাপতি দেখালেন। তা এইরকম কতগুলো কেস আপনারা ধরতে পেরেছেন? হাওয়ায় হাওয়ায় চারটি নাম ভাসালে তো হবে না, এটা একটা ডেফিনিট। আমরা টোটাল পুরো ডেলিগেশন গিয়ে 2024-এ 12 লাখ ভুয়ো ভোটার তালিকা নির্বাচন কমিশন এর আগে যিনি ছিলেন আজিজ আফতাব বাবুর কাছে তুলে দিয়ে এসেছি, এবং আমরা সেটা ডিলিট করেই ছাড়বো। আন্দোলন করে যাচ্ছি। কবে তুলে দিয়ে এসেছিলেন? আমরা 2024-এর ইলেকশনের আগে। তো তারপর থেকে এতদিন গেল, আপনাদের সেন্ট্রাল ইলেকশন কমিশনের রথি মহারথীরা এখানে এসে চাপ দিয়ে করাচ্ছে না কেন? তিনি এলে তো ডিএম চাপ খেয়ে যাবে। তুমি যে বারবার একটা কথা বলছো না, যে তোমাদের ইলেকশন সবাই, না আমি যা বলছি না, আমি কি বলছি, আমি বলছি ইলেকশন কমিশন, আপনারা যদি এটাকে ইনসিস্ট করেন, তাহলে যারা সেন্ট্রাল ইলেকশন কমিশনের যারা মাথা, তারা এখানে এসে চাপ দিয়ে, যদি ইফ দ্য ফিগার ইজ 12 লাখ, ইয়ার কি নয়, তাহলে সেটা কাটাচ্ছে না কেন? নিশ্চয়ই কাটানো হবে, সেটা তো ইলেকশন কমিশন জবাব দিতে হবে। তার জন্য আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী আবার ডেলিগেশন নিয়ে গেছিলেন, আবার কি কথা বলেছেন, আমি নতুন কথা বলছেন। আমি তো পরিষ্কার বললাম, ওদের দাবি 12 লাখ ওরা দাবি করেছেন, এবং সেটা এখনো পর্যন্ত না, সেটা ঠিক আছে, হারলে অনেক হাত অজুহাত অনেক কিছু চলে আসে, ওটা আমাদের কথা না। আমরা পরিষ্কার কথা বলে দিয়েছি, যেটা সুকান্ত বাবু বললেন সেটাই আসল কথা, ভালো কথা। এই ধরনের ভোটারদেরকে বার করা হোক না, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে এই কথাটা। দেখুন না, 12 লাখ 14 লাখ হেরে গেছে, হেরে গেছে। আমাদেরকে দিয়ে শেষ করব আমাদের সময়। আমি একটা কথা বলছি, যে কোনো রাজনৈতিক দলেরই না একটা লিমিটেশন আছে। ধরুন একটা লোক হরিয়ানায় থাকতো, পশ্চিমবাংলায় এসে নাম তুলছে, নিয়ম হচ্ছে সে সেখান থেকে কাটাবে নাম, এখানে উঠবে। এবার আমি যখন স্ক্রুটনিটা করছি, সে আমি হই কি ওদের যেই হোক না কেন, আপনি এখানে নাম তুলবেন, আপনার ডকুমেন্ট ঠিক আছে কিনা আমি আপনার বাড়িতে গিয়ে মেলাতে পারি। এবার আপনি নামটা হরিয়ানা থেকে কাটিয়েছেন কিনা আমি গিয়ে দেখে আসতে যাবো? কোন দল পারবে বলুন তো? আমি শেষ করিনি ভাই, শেষ করিনি কাইন্ডলি শেষ করি মাঝে, আমার কথাটা প্লিজ শেষ করি। আমি একটা কথা বলি, সুতরাং কোনো একটা জায়গাতে ইলেকশন কমিশনকে স্বচ্ছ হতেই হবে। আর এই যে হিন্দু জাগরণ শুনছি, অযোধ্যায় রাম মন্দিরের পরে একবার হিন্দু জাগরণ হয়েছিল, তাতে অযোধ্যায় বিজেপি হেরে গেল। এবার যদি এখানে ওই পথে হয় তো ভালো কথা। অযোধ্যায় বিজেপি হারেনি, ফায়দাবাদে হেরেছে। এই বিতর্কে আপনি অন্যদিন আবার সুযোগ পাবেন, এই বিতর্ক চলতেই থাকবে। নতুন পর্বে আমরা এই বিতর্ক আপনাদের সামনে আবার আনবো। তবে যেটা বলে শুরু করেছিলাম, যে একটা চার্নিং যখন শুরু হয়, সেখানে কিছু কচকচি হয়, কিছু জিনিস বোরিং হয়ে যায়, কিন্তু আশীর্বাদের যে অংশটা, সেইটা আপনি নিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনার এপিকটা ইউনিক আছে কিনা, কোনো ভূত ঢুকে বসে নেই তো, সেটা মিলিয়ে নিন। টিভি9 বাংলা আপনাদের এইটুকু সহযোগিতা করবে, খতিয়ে দেখা।